আমাদের মধ্যে কিন্তু এখনো হয়তো 90 কেন, হয়তো 99% আমাদের বাঙালি মেয়েদের মধ্যে রয়েছে যে আমরা পরনির্ভরশীল হয়ে কারুর না কারুর উপর ডিপেন্ড করে সারাটা জীবন চলে যাব। বিশ্বাস করতে হবে, যে ভুলটা কিন্তু আমিও করেছি বহু বছর, জীবনের অর্ধেকটা টাইম, হয়তো বেশিরভাগটা টাইম, যেই জায়গাটায় যদি আমি এটা বিশ্বাস করতাম যে আমিও কিছু করতে পারি, তাহলে হয়তো আমার লড়াই করার মানসিকতা নিয়েও আমি এই ভুলটা করেছি। তার মানে এই ভুলটা অনেকেই করে। এদিকে বলছি আমি ছেলে মেয়ে সমান সমান, কিন্তু যে আমিও যে একটা জায়গার ব্যাকবোন হতে পারি, একটা ছেলে যেমন একটা সংসার বা পরিবারের ব্যাকবোন হতে পারে, তেমন একটা মেয়েও কিন্তু একটা সংসার বা পরিবারের ব্যাকবোন হতে পারে, এটা কিন্তু এখনো ভাবতে পারছে না। ভালো খেতে এরকম নয়, এই যে ডেফিনেশনটা, আমি এই ডেফিনেশনটা পাল্টাবার চিন্তা করেছিলাম। আর সেই কারণেই আমার যত রান্না এখানে একেবারেই মানে ভীষণ অথেন্টিক একদম, যেটা আমাকে ওই টাইমটায় খুব হেল্প করলো। আমি প্রথমে ওই জায়গাটায় যখন আফটার মানে কোভিডটা চলছে, সেই সময় আমি না ভাবতে আরম্ভ করি কি করব, কারণ তখন তো পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে অলরেডি। আমার মানে কোনো ওয়ে আউট আমি খুঁজে পাচ্ছিলাম না। কোথাও আমি জব খুঁজছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, এটা করছি ওটা করছি সেটা করছি, কোথাও আমি স্টেবল একটা জায়গা পাচ্ছি না। কারণ কোভিডের সময় চাকরি যদি না পারি গেলাম, তাহলে হয়তো গাছতলায় চলে যাব, নয় গাছতলার জন্য রাস্তায় বসবো, তারপর চিন্তা করবো কি করবো, সে দেখা যাবে। কিন্তু এই জায়গাটা তখন আমি একটা বছরের ক্রাইটেরিয়া সেট করেছিলাম, করে রিস্ক নিয়ে জায়গাটা। সফলতার প্রদীপ জ্বালার জন্য প্রয়োজন হয় প্রচুর জেদ, পরিশ্রম এবং অধ্যবসায়। সফলতার আড়ালে লুকিয়ে থাকে প্রচুর ত্যাগ স্বীকার এবং বঞ্চনার যন্ত্রণা। প্রচুর লড়াই করে এই পায়ের তলার মাটি শক্ত করতে হয়। সেরকমই এক নতুন জন্মের প্রতিনিধি, কলকাতার রাজবাড়ী রেস্তোরাঁর কর্ণধার শ্রীমতী সুমিতা ঘোষ। থ্যাংক ইউ। নমস্কার। গল্প, কবিতা এবং এর নতুন প্রয়াস সাধারণের সাতকাহন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতা রাজবাড়ী রেস্টুরেন্টের কর্ণধার শ্রীমতী সুমিতা ঘোষ। কেমন আছেন? খুব ভালো চলছে। আচ্ছা, খুব সুন্দর লাগছে আপনাকে আজকে। আচ্ছা, প্রথমেই বলি, আপনার ছেলেবেলার কথা কিছু বলুন আমাদের। ছেলেবেলার কথা কি বলার আছে, আমি খুব গ্রাম থেকে, মানে আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার মোটামুটি প্রত্যন্ত গ্রামই বলা যায়, সেখানেই এডুকেশন, সেখানেই সমস্ত কিছু, তারপরে কলকাতায় আসা। ছোটবেলার সম্বন্ধে এটাই বলার আর কি। এবং হ্যাঁ, এটা বলার যে আমার ফ্যামিলি কিন্তু খুব মানে কালচারাল ফ্যামিলি ছিল। আমরা ছোটবেলায় খুব কালচারের মধ্যে মানুষ হয়েছি, খুব কনজারভেটিভ অলসো তারা। তো এরকম একটা ফ্যামিলির মধ্যে আমার মানে বড় হয়ে ওঠা, পড়াশোনা, সমস্ত কিছু, গান বাজনা, সারাক্ষণ ছোট থেকে যখন বড় হয়েছি, মানে সেই সারাউন্ডিংসটা কিন্তু একেবারেই মানে একদম ভীষণ কালচার, ভীষণ গান বাজনা, কবিতা আবৃত্তি, এগুলোর মধ্যে দিয়ে। ছোটবেলা একদম কালচারের মধ্যে দিয়ে একদম 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 ছোটটা আমাদের ফ্যামিলিটা, মানে আমার পিসি গান গাইতেন, কাকা তবলা বাজাতেন, এরকম মানে আমাদের মানে আমার মানে হয়তো জ্ঞান হওয়া থেকে আমি দেখছি আর কি, যে এরকম ভাবে কেটেছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে এই যে কালচারাল পরিবেশটা, সেখান থেকে মানে কলকাতায় চলে আসা, এই ব্যাপারটা কি, ব্যাপারটা তা নয় অ্যাকচুয়ালি। কালচারাল আমাদের ফ্যামিলিটা একটা টাইম বিং পর্যন্ত আমরা সত্যি খুব কালচারাল, তারপর বিভিন্নভাবে বিভিন্ন জন আর কি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি আর কি। হওয়ার পর আস্তে আস্তে বড় হয়ে ওঠা, তারপর কাজের সূত্রে কলকাতায় চলে আসা। বিকজ একটা জিনিস, কালচারাল আমাদের ফ্যামিলি ছিল, কিন্তু প্রবলেম ছিল ভীষণ গোড়া আর ভীষণ কনজারভেটিভ। তারা ভাবতেই পারতো না ওই জগৎটার বাইরে কোনো জগৎ হতে পারে। ঠিক আছে, কিন্তু আমার সেটা কখনোই ভালো লাগে। আচ্ছা, এই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বেরিয়ে আসা, কলকাতায় এসে যে একা চলে আসাটা, সেই সময় তো ফ্যামিলিতে সাপোর্টটা কতটা ছিল? একদমই সাপোর্ট থাকবে না, সাপোর্ট একদমই নেই সেখানে। সাপোর্ট কখনোই কোনোভাবে পাইনি, ফ্যামিলির সাপোর্ট। কারণ কি, তারা তো ভাবতেই পারে না যে আরো একটা দুনিয়া হয়, সেই দুনিয়ায় মানে একটা মেয়ে বেসিক্যালি বেরিয়ে গিয়ে কিছু করতে পারে, তারা ভাবতেই পারে না। তারা হয়তো ভাবে
যে মেয়ে বড় হলো, পড়াশোনা শিখলো বা অল্প পড়াশোনা শিখলো, তারপর বিয়ে দিয়ে দাও। তার বাইরে তাদের চিন্তা ভাবনায় আর কিছুই নেই যে সেও এডুকেটেড হতে পারে বা সেও একটা কিছু করতে পারে। সেই চিন্তা ভাবনাটা ইভেন এখনো আমার ফ্যামিলির মধ্যে এখনো কেউ মানে ভাবতেই পারবে না যে মানে আমি যে জায়গাটায় চলে এসেছি তারা হয়তো মানে আমার দূর দূর তক ফ্যামিলিতে কেউই এই জায়গায় নেই আর কি। তাহলে মানে এই বেরিয়ে আসার লড়াইটা একদম নিজের, একদম নিজের, একা, একদম একা। নিজের, একদম নিজের। আচ্ছা, তারপরে আমি মানে এই কলকাতায় চলে আসা, তো এই যে সবকিছু ছেড়ে একটা নতুন পরিবেশে আসা, এই জার্নিটা মানে এখানে আসার পরে কি কি ফেস করতে হলো? অনেক কিছু, অনেক কিছু, মানে সেটা হয়তো বলে শেষ করা যাবে না, বিভিন্ন কিছু। এবং কলকাতায় আসার পর গ্রামের মানুষজন একরকম, কলকাতার মানুষজন একরকম, তাদের মধ্যে অনেক স্বার্থান্বেষী, অনেকেই সুবিধাবাদী, এরকম প্রচুর মানুষকে ফেস করা। তো সেই লড়াইটা প্রচন্ড টাফ, প্রচন্ড টাফ, এবং সেখানে সার্ভাইভ করে একটা জায়গা তৈরি করা, এটা অনেক আচ্ছা, কঠিন ছিল। এতগুলো সিচুয়েশনের পরে গিয়েও হ্যাঁ। কখন মনে হলো যে এই বিজনেসটা বা ফুড আইডিয়াটা ফুড আইডিয়া সম্বন্ধে আমার একদমই কিছু ব্যাপার ছিল না প্রথমত, কারণ আমি ভাবিও নি যে ফুড করবো, তবে আমি রান্না করতে খুব ভালোবাসতাম, আমার মা খুব ভালো রান্না করছে। তো রান্না নিয়ে এক্সপেরিমেন্টটা চলতেই থাকতো। তারপর আমি বেসিক্যালি কলকাতায় চলে আসি, আমি পড়াতাম প্রচুর, মানে বহুদিন আমি টিউশন করেছি। সেটা ওখানে এখানে কলকাতায়, কলকাতায়? কলকাতায় আসার পর, আচ্ছা। কলকাতায় আসার পর তো আর বিজনেস স্টার্ট করে, বিজনেস অনেক বছর পর স্টার্ট, অনেক বছর পর। এই যে মাঝখানের জার্নিটা, এখানে আমি প্রচুর জায়গায় পড়িয়েছি, কিছু কিছু জায়গায় ছোট ছোট জায়গায় চাকরি করেছি, চলেছে এইভাবে চলতে থেকেছে। তো তারপরে কলকাতায় এসে মোটামুটি যখন একটা এস্টাবলিশ জায়গায় দাঁড়ানো হয়েছে, বা মানে আমি শুনে নেব বাকিটা যে এই বিজনেস প্ল্যানিংটা বা কি করে হলো, কতটা কি জার্নি হয়েছে। তো এটা করার সময় মানে এই সময় দাঁড়িয়ে এখন ফ্যামিলি থেকে কি সাপোর্ট বা এখন কি পরিস্থিতি সেখানে? খুব খুব যে কিছু তা নয়, কারণ দূরত্ব অনেকটাই বেড়ে গেছে। আচ্ছা, দূরত্ব অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে। মানে তবু এটা সিনেমার মতো হয়নি যে মেয়ে এস্টাবলিশ হয়ে গেছে এবারে না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেব। রিল আর রিয়েলের মধ্যে একদম, পার্থক্য একদম। থাকে, ঠিক এখন আছে। আরো দূরত্বটা বেড়ে গেছে। দূরত্বটা ছিলই, ঠিক আছে। মা অনেকদিন আগেই মারা গিয়েছেন, তারপর বাবা ছিলেন, বাবাও রিসেন্টলি মারা গেলেন। তো আর তো সেভাবে ফ্যামিলিতে থাকার মধ্যে যা আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, তাদের সঙ্গে মোটামুটি ওভারঅল মানে দূরত্ব কেটে যায়, এটা বলা যায়, ঠিক আছে। না, এই বিজনেসে আসার মানে এই প্ল্যানিংটা কিভাবে এলো, মানে কেন মনে হলো এটা আমি স্টার্ট করবো এবারে? আমি তো পড়াচ্ছিলাম, চলে যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো যে জায়গাটায়, সেটা হচ্ছে লকডাউন, প্রিভিয়াস লকডাউন, মানে অনেক পরিবর্তন। মানে প্রিভিয়াস লকডাউন সবচাইতে বড় বলতে হয় যে আমার জীবনে অনেক বড় ধাক্কা আছে। আমার পার্সোনাল লাইফ একেবারে ভালো ছিল না, সাডেনলি সেখানে আমি খুব বড় একটা ধাক্কা খাই আর কি, ঠিক আছে, খুব বড় একটা ধাক্কা খাই। তো সেখান থেকে মানে যখন সেই ধাক্কাটা খেলাম, তখন আমি বুঝলাম যে কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না। সবার উপর থেকে বিশ্বাসটা একদমই একদম চলে গেল। হ্যাঁ, খুব কাছের লোকেদের ওপর থেকে বিশ্বাস, এক তো নিজের বাবা মার সাপোর্ট যখন পাইনি, তাদের ওপর সেটা বিশ্বাস উঠে গিয়েছিলই। তার পরবর্তী জীবনেও যখন দেখলাম যে মানুষ কত বড় বিশ্বাসঘাতক হতে পারে, তো তখন আমি ঘুরে দাঁড়ালাম। আমরা সকলেই জানি যে কোভিড পিরিয়ডটা প্রত্যেকের জন্য খুব কষ্টকর, সেটা আমরা নিজের চোখে ফেস করেছি। লাস্ট 2-3 বছর প্রত্যেকের মানে জীবনে অনেক কম বেশি লোক হারানো বা টাকা পয়সা মানে সব দিক থেকে মানুষ ফেইলিয়ার হয়ে গেছে সেই সময়টা আপনার মানে কলকাতায় এসে যে একা লড়াই করছেন, তার সাথে কোভিড টাইমটা কি ছিল তখন? টাইম কন্টিনিউশন তো চলছিল, তারপরে তো বললাম একটা বড় ধাক্কা, সঙ্গে সঙ্গে কোভিড, এই দুটো একদম আমাকে পুরো মানে কি বলবো ঝড়ের মতো হেলিয়ে দিয়েছিল সমস্ত কিছু। তখন আমি ভাবলাম যে এবার আমাকে নিজেকে কিছু করতে হবে, মানে একেবারে নিজস্ব, যেটাতে মানে নিজের আমার একটা আইডেন্টিটি তৈরি হয়। কারণ তখন আমি বুঝলাম যে মেয়েদের আইডেন্টিটি তৈরি হওয়াটা খুব দরকার। এর আগে অব্দি আমার আইডিয়া ছিল যে না ঠিক আছে, কিছু ভি করে নিলেও চলে যাবে, কাউকে বিশ্বাস করছিলাম। যখন বিশ্বাসটা ভাঙলো, তখন ভাবলাম যে একটা মেয়ের আইডেন্টিটিটা সবচেয়ে বড় দরকার। সেই জায়গাটা থেকে আমার যা সঞ্চয় ছিল, আমি যত বছর পড়িয়েছি, যা করেছি, যেটুকু জমাতে পেরেছি, আমি খুব সঞ্চয়, মানে আমি আজও টিল ডেট আমার অ্যামিনিটিস কিছু নেই, অ্যামিনিটিস খুব কম, না আমি আমার অ্যামিনিটিসকে কখনো হাই করি না। আমার এই সঞ্চয়ের নেশাটা প্রচুর।
হ্যাঁ, এবং এইটা থেকে মানে এটা আমার সত্যিই খুব হেল্পও করেছে। আমি মানে জীবনে প্রতিটা পাই পয়সার হিসাব রেখে চলি, যেটা আমাকে ওই টাইমটায় খুব হেল্প করলো। আমি প্রথমে ওই জায়গাটায় যখন আফটার মানে কোভিডটা চলছে সেই সময় আমি না ভাবতে আরম্ভ করি কি করব, কারণ তখন তো পড়াশোনা টড়ানো সব বন্ধ হয়ে গেছে অলরেডি। কোনোভাবেই মানে আমি ভাবছি কি করব, নতুন স্টার্ট আপ কি করা যায়, কারণ সেই সময়টা তো একেবারেই মানে সব তালগোল পাকিয়ে গেল। এক তো আমি মানে পার্সোনাল লাইফে হ্যাম্পার হয়ে বসে আছি, উপরন্তকা আমার প্রফেশনাল লাইফ ঘেটে গেল, সব ঘেটে গিয়ে তখন আমি একেবারে দিশাহারা। এখন আমি ভাবছি কি করব, আমার মানে কোনো ওয়ে আউট আমি খুঁজে পাচ্ছিলাম না। কোথাও আমি জব খুঁজছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, এটা করছি ওটা করছি সেটা করছি, কোথাও আমি স্টেবল একটা জায়গা পাচ্ছি না, কারণ কোভিডের সময় চাকরিও সেইভাবে নেই। কোভিড, আফটার কোভিড কবে চাকরি পাবো, কবে জব পাবো। তখন আমি ভাবলাম যে একটা কাজ করা যাক, আমি তো রান্নাটা ভালো করতে পারি, একটা হোম ডেলিভারি চালানো যেতে পারে ঘর থেকে। সেটা আমি ভাবছিলাম ভেবে, এবার ঘর থেকে সেটা পসিবল ছিল না কোনোভাবে, কারণ আমি বললাম যে আমার হয়তো থাকার ঘরটাও ঠিক করে ছিল না তখন। তো সেই জায়গা থেকে তখন আমি একটা জায়গা খুঁজতে শুরু করি যে হোম ডেলিভারির জন্য একটা ছোট জায়গা নিয়ে সেখান থেকে হোম ডেলিভারি, কারণ এখন কোভিড টাইম, এখন হোম ডেলিভারি করলে চলতে পারে। আমার তখন এটা আইডিয়া হয়। সেই আইডিয়া থেকে আমি একটা জায়গা খুঁজতে 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 হঠাৎ এই জায়গাটা একজন আমাকে দেখে। তখন আমার এই জায়গাটা দেখে হঠাৎ করে খুব পছন্দ, এবং সেই সময়টা যেহেতু কোভিড টাইম চলছে, এটার রেন্টটাও মানে আমি দেখেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, একটা বছর আমি সমস্ত কিছু দিয়ে অ্যাফোর্ড করতে পারবো, তো একটা বছর ট্রাই করতে পারি আমি, এটা চিন্তা ভাবনা করেছি। পুরো টাকার হিসেবপত্র নিয়ে বসে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে হ্যাঁ এই জায়গাটা আমি একটা বছর চালাতে পারবো কোনোভাবে এদিক ওদিক করে। যদি না পারি গেলাম, তাহলে হয়তো গাছতলায় চলে যাব, নয় গাছতলার জন্য রাস্তায় বসবো, তারপর চিন্তা করবো কি করবো সে দেখা যাবে। কিন্তু এই জায়গাটা তখন আমি একটা বছরের ক্রাইটেরিয়া সেট করেছিলাম, করে রিস্ক নিয়ে এই জায়গাটা নিয়ে নিয়েছিলাম। নিয়ে উইদিন 15 to 20 days এই জায়গাটা খুব বেশি যে রেনোভেট করেছিলাম তা নয়, কোনো মতে নিজে চিন্তা ভাবনা করে কিছু লোক টোক দিয়ে সামান্য কিছু রেনোভেশন করে জায়গাটা স্টার্ট আপ করি। এবং যেহেতু আমার বাঙালি রান্নাটা আসতো, আমি না অন্য কিছু ট্রাই করার কথা ভাবিও নি, তার কারণ যেহেতু আমি বাঙালিটা পারি রান্না করতে, সেই ভেবে হয়তো একটা দুটো লোক নিয়ে কোনো মতেই জায়গাটা স্টার্ট করেছিলাম। তো এই হচ্ছে আমার মানে স্টার্ট আপ জার্নি, তখন স্টার্ট করি। কিন্তু আমি জানতাম না যে আগামী দিনে কি হবে বা কিভাবে এটা রান করব, তখন সত্যিই কোনো আইডিয়া ছিল না, কারণ এই প্রফেশনে আমি একদম নতুন, কোনো আইডিয়া ছিল না আমার। সেটাই স্বাভাবিক, কারণ নতুন জায়গায় এসে হ্যাঁ। নতুন ভাবে সবটা তখন একদম জিরো নলেজ, একদম, শুধু একদম। রান্নাটুকু ভালোবেসে শুধু রান্নাটুকু ভালোবেসে রান্নাটাকে করতে জেনে নেমে পড়া, দেখা যাবে কি হবে। আর আমার এই সবটা যদিও বা বরাবর ছিল, তার কারণ হচ্ছে যখন বাড়ি থেকে চলে এসেছি তখন একটা বিপুল রিস্ক নিয়ে চলে এসেছি। জানি না কলকাতায় কোথায় থাকবো, কিভাবে চলবো, আগামী দিনে কি করব, সেখানে ওই দেখা যাবে কি করব, সেই জায়গাটা খুব মানে এই চ্যালেঞ্জের জায়গাটা বরাবর ছিল আমার, মানে এখনো মানে এই জিনিসটা প্রচুর মানে আছে। এই চ্যালেঞ্জটা নেওয়ার 1 বছর পরে তারপরে গিয়ে 1 বছর নিতে হয়নি আমাকে, টাচউড ভগবানের কৃপায় মোটামুটি যখন আমি খুললাম 2021 সালের এপ্রিল, সেই সময়টা জাস্ট কোভিডটা কেটেছে, জাস্ট উঠেছে, তখন ওপেন করলাম 5th এপ্রিল। 1 মাস চললো, খুব ভালোই চললো। কেন কি তখন তো একটা নতুন মানুষের মধ্যে বেরোবারও একটা বিশাল টেন্ডেন্সি ছিল, উপরন্তু আমি একটা মানে ডিজিটালি ভালো সাপোর্ট পেয়ে গেছিলাম, লোকজন এসে তখন খুব ওই ব্লগ টক করছিল, ছবি দিয়ে দিচ্ছিল, খাবার ভালো এটা ওটা করে মোটামুটি মানে সাড়া পেয়ে গিয়েছিলাম। যেতে যেতে সাডেনলি 1 মাস যেতে না যেতে আবার পার্শিয়াল লকডাউনে আবার 1 মাস বন্ধ, তারপর আবার 5th জুন জামাই ষষ্ঠীর দিন রিওপেন হলো। তারপর আর মোটামুটি খুব একটা পেছন ঘুরে তাকাতে হয়নি, ভগবানের কৃপায় চলে গেছে, চলে যাচ্ছি এখনো টিল ডেট, জানি না আগামী দিনে কি হবে, বাট চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা খাটতে হবে যে কোনো জিনিসের প্রতি, একদম মানে যে কোনো মানে আমি বলবো হ্যাঁ স্টিল প্রচুর। আমার হয়তো আমি হার্ডলি হয়তো দিনে 4 ঘন্টা ঘুমি, কারণ আমার কাছে সময়ের খুব অভাব, আমি বাড়িতে প্রায় দিনই 2:30টায় ফিরছি, 3টায় ফিরছি, আমার কাছে টাইম বলে কিছু নেই, নিজের জন্য টাইম বলে কিছু নেই, ঠিক আছে এখন। কারণ এটা এখনো আমি মনে করি একদম প্রাইমারি স্টেজে আছে জায়গাটা। আমি আজকের ডেটেও দাঁড়িয়ে 4 বছর পর আমিও আজও মনে করি এটা আমার প্রাইমারি স্টেজে আছে। এটা হয়তো আরো 5 বছর পর গিয়ে স্টেবল স্টেজে আসবে, কারণ আরো বিজনেসের প্রাইমারি স্টেজটা অনেকটাই হয়, কোনো জিনিসটাকে অবহেলা করা যাবে না।
এখন আমার কারেন্টলি এটাকে তো আমি চালিয়ে এই রিসেন্ট গত বছর পুজোর আগে আগস্ট সেপ্টেম্বর মাসে আবার হাতিবাগান রিওপেন করলাম। এবার একটার চাপ ছিল, একটার চাপেই আমার ঘুম হতো না, এখন দুটোর চাপ হয়েছে, দুটোর চাপে আরোই সময়ের অভাব হয়ে গেছে। কলকাতার রাজবাড়ি নামটা এটার স্পেশালিটি বলতে এই বাড়িটা যখন পেয়েছিলাম না, মানে এর অ্যাম্বিয়েন্সটা যেহেতু একটু পুরনো বাড়ি, এটা একটা পুরনো ভিন্টেজ বাড়ি বলতে পারো, এটা অনেক বছরের পুরনো একটা বাড়ি। এই বাড়িটার পেছন দিক, এটা বাড়িটা অ্যাকচুয়ালি সামনের দিক, অনেক বড়, এদের বাগান আছে সুন্দর, মানে পুরোটাই একটু জমিদার বাড়ি টাইপের। তো বাড়িটা পাওয়ার পর যখন 3টে ফ্লোর নিয়ে যখন আমি ডেকোরেশন করতে বসলাম, তখন আর যখন আমার তো ঠিক করেই নিয়েছিলাম যে বাঙালি বেসিক্যালি রান্না, সেটাকে প্রমোট করবো, বাঙালি রান্নাকে একদম। হ্যাঁ, কখনো ভাবিনি, প্রথম দিকে ভাবিনি থালি করব কি আলাকার্ট করব, এত চিন্তা ভাবনা করিনি। ফার্স্ট যখন নামটা দিয়েছিলাম তখন জাস্ট এর ভিন্টেজ লুকটা দেখে আমার মনে হয়েছিল যে এটাকে একটু রাজবাড়ির আদলে সাজানো যেতে পারে, মানে পুরোনো জমিদার বাড়ি, যেহেতু আমরা বাঙালি কালচারটাকে প্রমোট করব, তো সেই রকম ভাবে একটু লুক দেওয়া যেতে পারে। ধরো চেয়ার টেবিল যে জন্য একটু একটু পুরোনো পুরোনো লুকের এগুলো রয়েছে আমার, ঠিক আছে। তো সেই চিন্তা ভাবনা করে একটা রাজবাড়ি ভাবছিলাম, কিন্তু কি রাজবাড়ি নাম দেবো, এটা মাথায় চলছে না। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, কলকাতায় বলছি তাহলে কলকাতার রাজবাড়ি দিতে আসবে। ফার্স্টে ভেবেছিলাম কলকাতার রাজবাড়ি, তারপর না কলকাতার রাজবাড়ি না, কলকাতার রাজবাড়ি, ঠিক আছে। তো এই আর কি, সেই থেকে কলকাতা রাজবাড়ি এখন সকলের মুখে মুখে ছড়িয়ে গেছে। আচ্ছা, কলকাতার বুকে তো এত রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে কলকাতা রাজবাড়ি নিয়ে যখন এটা তৈরি করা হলো, মানে এটার পেছনে আলাদা করে মানে আপনার ইউনিক আইডেন্টিটি কি ছিল এই কলকাতা রাজবাড়ির পেছনে? দেখো অ্যাকচুয়ালি আমি না খুব ফুডি, মানে কোভিড বিফোর টাইমে যখন পড়াতাম বা এই সময় না প্রচুর জায়গায় খেতাম, মানে আমার খুব নেশা ছিল হয়তো সপ্তাহে একদিন কোথাও যাবো। তো আমার বাঙালি রেস্টুরেন্ট গুলো যাওয়ার খুব মানে ইচ্ছা ছিল, আমি যেতাম, ঠিক আছে। তো আমি সেখানে গিয়ে দেখেছিলাম, ধরো আমার একটা চিন্তা ছিল যে বাঙালি রেস্টুরেন্ট আমরা যেরকম বাঙালি খাই, বাড়িতে যেরকম খাই, রেস্টুরেন্টের রান্না কিন্তু তেমন নয়, তেল মশলা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি স্পাইসি, সেই টেস্ট অথেন্টিক যে মায়ের হাতের যে রান্নার টেস্ট বা হালকা পাতলা, মানুষজন কিন্তু এত রিচ খেতে চায় না। মানে আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমি বলবো যে আমি সপ্তাহে যদি একদিন ঘুরতে যাই, সেখানে গিয়ে হালকা পাতলাই খেতে চাইবো, অনেক বেশি রিচ খেতে যাবো, অনেক বেশি রিচ মানে অনেক ভালো খেতে, এরকম নয়। এই যে ডেফিনেশনটা, আমি এই ডেফিনেশনটা পাল্টাবার চিন্তা করেছিলাম। আর সেই কারণেই আমার যত রান্না এখানে একেবারেই মানে ভীষণ অথেন্টিক, একদম মানে প্রতিটা রান্না একেবারে খুব হালকা, তেল মশলা ছাড়া, খুব তেল ওপরে নেই, এইরকম রান্না। মানে যেখানে খেলে আমরা যেখানে খেলে এবং তুমি খাওয়ার পর, মানে আমি তোমাকে বলতে পারি যে খাওয়ার পর তুমি যদি এখান থেকে খেয়ে যাও রেস্টুরেন্টে, তোমার এরকম গিয়ে ফিল হবে না যে সেটা খুব হেভি হয়ে গেছে বা রাত্রে আর খেতে ইচ্ছা করবে না, ঠিক আছে। আরো একটা কথা, যেটা ধরো আমার মতো একটা মানুষ যে ধরো একা রোজগার করছে বা একার ওপর ধরো একজন আর্নিং মেম্বার, সেও তো খেতে যেতে চায়, তারও তো ইচ্ছে হয় যে আমি খেতে যেতে চাই। তো সেই জায়গাটা কিন্তু একটা আমার সেই পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছিল যে এটা রেস্টুরেন্ট সবার জন্য হওয়া উচিত। যে হয়তো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে তার জন্য রেস্টুরেন্ট হওয়া উচিত, যে 10,000 ইনকাম করে তার জন্য হওয়া উচিত, যে জন্য আমি কিছু রিজনেবল থালি দিয়ে স্টার্ট করেছি। এখনো আমার থালি খুবই রিজনেবল, এবং বছরে একটা টাইমে 299 এর অফার আমার চলে, সেটা জানো তোমরা। সেটাতে ভীষণ লোকের মানে আসার একটা ক্রেজ, প্রচুর লাইন পড়ে, প্রায় ফেস্টিভ্যালের মতো, প্রতি বছরই ফেস্টিভ্যালটা হয়। এই ফেস্টিভ্যালটাও কিন্তু আমি শুরু করি মানে 2022 সাল থেকে, যেটা মানে বলতে পারো কলকাতা রাজবাড়িতেই একমাত্র হয় একটা ফেস্টিভ্যাল, যেখানে হাজার হাজার হয়তো লোক লাইনে দাঁড়ায়, হয়তো 1000 লোক খেতে পারলো না, হয়তো সারাদিন এখনো 500 লোক খেতে পারলো, কিন্তু তবুও লোকের মধ্যে আসা বা সেই দিনগুলো অ্যাভেল করার একটা ইচ্ছা কিন্তু রয়েছে। তো সেইগুলো থেকেই আমি জায়গাটাকে আলাদা করেছিলাম। একদমই, মানে আমরা কলকাতার রাজবাড়ি বলতে প্রথমে আমাদের চোখে একটা অ্যাম্বিয়েন্স ভেসে ওঠে, যে রাজবাড়ি মানে রাজবাড়ি পরিবেশ। আর আপনাদের ঢোকার সময় দেখেছি বরণ করার যে সিস্টেমটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, এই যে বললাম না যে আমি শুধু যে, এবার ধরো এটা গেল ফুডের কথা, ফুডের সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল যখন আমি বাঙালি রেস্টুরেন্ট করবো, যদি আমি নামটাই এরকম দিলাম, তাহলে আমাকে সেই তার সঙ্গে সঙ্গে কালচার গুলোকে প্রমোট করতে হবে। তো আমাদের বাঙালিদের কালচার কি, যেগুলো ধরো হারিয়ে গেছে, আগেকার দিনে ধরো বরণ করাটা ব্যাপার ছিল, খুব ভালো করে ভেবে দেখবে জমিদারদের মধ্যে এগুলো ছিল,
বরণ করা বা এসে ধরো নিচে বসে খাওয়া। হুম। আমার দেখবে দু রকম অ্যাম্বিয়েন্স আছে, একটা টেবিল চেয়ার, একটা নিচে বসে। আচ্ছা। ঠিক আছে, তো নিচে বসাটা হয়তো সবাই বসতে পারে না, বয়স্কদের জন্য অসুবিধাজনক, কিন্তু এটা কাপলদের জন্য ভালো, তারা বসতে চায়, তারা অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে চায়। তো এই বাঙালি কালচার, যেমন এ ধরো আমাদের দেখবে সামনে যে মেয়েটি থাকে সে শাড়ি পরে, অনেক সময় কিছু কিছু সময় মানে সে হচ্ছে একদম বাঙালি স্টাইলেরই শাড়ি পরে, বরণ যে পরে। তো এই যে জিনিসগুলো ছোট ছোট, বা বরণ করা, বা ধরো জন্মদিনে বাড়িতে কি হতো, একটা বরণ ডালা সাজিয়ে মা দিত, সবাই আশীর্বাদ করতো, সেরকম বরণ ডালা বা আইবুড়ো ভাত। এখানে আমার সবচাইতে ফেমাস, মানে তুমি প্রচুর আইবুড়ো ভাত, প্রচুর আচ্ছা। জন্মদিন সেলিব্রেট হয়। কেন না, আমরা স্পেশালি ওই থালাগুলো সাজিয়ে দিই। আর এটা কিন্তু কলকাতায় আমি ফার্স্ট স্টার্ট করি, আচ্ছা। যে এই আইবুড়ো ভাত করাটা, একদম আইবুড়ো ভাতের জন্য একটা পারফেক্ট থালি, জন্মদিনের জন্য একটা পারফেক্ট থালি, তার জন্য একটা পারফেক্ট তোমার বরণ ডালা, আইবুড়ো ভাতের জন্য মুকুট, মালা, এগুলো সমস্ত দেয়া থাকে। মানে এটা পরে বর বউ বসে সুন্দর করে, বাহ। এই যে এই অ্যারেঞ্জমেন্ট গুলো, এইগুলো কিন্তু মানে আমি যে শুধুমাত্র বাঙালি রেস্টুরেন্টকে প্রমোট করেছি তাই নয়, এই 4 বছরে আমি চেষ্টা করেছি যে কালচারটা কলকাতা থেকে হারিয়ে গেছে, বাড়িতে এগুলো সম্ভব হয় না। আজকালকার দিনে এত সময় মানুষের কাছে নেই যে তারা বাজার করবে, রান্না করবে, এরকম ভাবে একটা দিন সেলিব্রেট করবে। তো ইউজুয়ালি তারা এখানে এসে সেলিব্রেট করে নেয়, কারণ ইজিলি তাদের কাছে এগুলো সব অ্যাভেলেবেল হাতের কাছে, আমরা করে দিচ্ছি, সেই জন্য বসে এখানে সেলিব্রেট করে নেয়। এই থালির প্রসঙ্গে যখন এলাম, তাহলে একটু জেনে নিই যে এখানে কি কি স্পেশালিটি রয়েছে বা মেনুর মধ্যে কি এখানে দেখো স্পেশালিটি বলতে আমাদের সবই বললাম অথেন্টিক, সব মেনু অ্যাভেলেবেল। চিংড়ি মালাইকারি, ডাব চিংড়ি, চিংড়ি দিয়ে অন্য কোনো যদি মানে পদ কেউ চায়, সমস্ত কিছু। পোস্ত দিয়ে চিংড়ি, তারপর তোমার হচ্ছে ইলিশ, ইলিশের বিভিন্ন রকম পদ, মাটন, চিকেন, সব একদম অথেন্টিক বাঙালি, শুক্তো থেকে আরম্ভ করে শাক ভাজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাভেলেবেল, একেবারে অথেন্টিক। এখানে আমি কিন্তু কোনো ফিউশন ইউজ করি না, কোনো ফিউশন রান্না তুমি আমার এখানে পাবে না। এখানে একেবারে অথেন্টিক বাঙালি রান্না, যাতে তেল মশলা খুব কম, একদম যেটা বলবো মায়ের হাতের রান্না তুমি পাবে, বাড়ির মতো। বাড়ি ফিরে হ্যাঁ, যেটা দিন শেষে চাই, মায়ের হাতের রান্নাটা, একদম। সেটাই হ্যাঁ, পাচ্ছে। যে জন্যই আমার মনে হয় মানুষজন আমাদেরকে ভালোবাসে, তার কারণ সেই জায়গাটা তারা খুঁজে পায় কোথাও না কোথাও, বাড়ির পরিবেশটা। যারা হয়তো এই পুরোনোকে হয়তো নতুন অনেক ছেলে মেয়ে, অনেক বয়সের নতুন বয়সের ছেলে মেয়েরা এই কালচারটা এসে পুরোনোটাকে আবার দেখতে শুরু করেছে, এবং সবচাইতে বড় কথা, এখানে সবচাইতে আনন্দের কথা যেটা, যে অকেশন বেজে আমি দেখছি যে এখানে নতুন জেনারেশনের ছেলে মেয়েরা তারা কিন্তু শাড়ি বা ধুতি পরে আসার চেষ্টা করছে, তাদের মধ্যেও সেই কালচারটা কলকাতা রাজবাড়িতে গেলে ওই রকম ড্রেস কোড মেনটেন করে, এই যে চিন্তা ভাবনাটা আমি গ্রো করাতে পেরেছি মানুষের মধ্যে, এটা কোথাও হলেও আমার মনে হয় এই জায়গাটা আমি সাকসেস। একদমই তাই। কতটা আমি সাকসেসফুল সেটা নয়, আমি যেটা উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম যে বাঙালি কালচারটাকে প্রমোট করবো, সেটাতে অনেকটাই সাকসেসফুল। আমরা এতক্ষণ শুনলাম উনি শুধু গ্রাম থেকে এসে কলকাতা শহরে এই কলকাতার রাজবাড়ি তৈরি করা, নিজের একটা পরিচিতি তৈরি করা, এই স্ট্রাগল, তার পেছনে ওনার যে অবদান, আমি সেজন্য ওনাকে জিজ্ঞাসা করবো যে বর্তমানে যারা অনেকেই এখন ভাবছেন যে আমরা অনেকে পিছিয়ে যাচ্ছে, হেরে যায়, অনেকে জীবনের আরো অনেক লড়াই করা ছিল, বা যারা হাউস ওয়াইফ বা যারা এখনো চাকরি করতে পারছে না, তারা ভাবছে জীবনে হেরে যাচ্ছে, তো প্রত্যেকের কাছে আপনি যে জার্নিটা করে এসেছেন তাদের কাছে কি মেসেজ দিতে চান? দেখো, আমি মেসেজটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আগে আমাদের মেয়েদেরকে বুঝতে হবে নিজেদের অবস্থান সম্পর্কে, সেটাই আমরা এখনো পর্যন্ত সেটা নিয়ে আমরা সচেতন নই। আমরা কিন্তু জানি না যে আমাদের কি অবস্থায় অবস্থান করতে হবে, সেটাই আমরা জানি না। সেই জায়গাটা যতক্ষণ না আমরা তৈরি করতে পারছি, ততদিন কিন্তু আমরা জীবনের বেশিরভাগ সময়টাই কারোর ওপর নির্ভরশীল হয়ে কাটিয়ে দিই। আমার মতে একদম ছোট থেকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, নিজের আইডেন্টিটি একেবারে ছোট থেকে বানিয়ে ফেলা দরকার। আমাদের মধ্যে কিন্তু এখনো হয়তো 90 কেন, হয়তো 99% আমাদের বাঙালি মেয়েদের মধ্যে রয়েছে যে আমরা পরনির্ভরশীল হয়ে কারুর না কারোর উপর ডিপেন্ড করে সারাটা জীবন চলে যাব, যে কারণে আমরা আমাদের নিজেদের অবস্থান সম্বন্ধে সচেতন নই। আমিও যে কিছু করতে পারি সেটা প্রথম দিন থেকে বিশ্বাস করতে হবে, যে ভুলটা কিন্তু আমিও করেছি বহু বছর, জীবনের অর্ধেকটা টাইম, হয়তো বেশিরভাগটা টাইম, যেই জায়গাটায় যদি আমি এটা বিশ্বাস করতাম যে আমিও কিছু করতে পারি, তাহলে হয়তো
আমার লড়াই করার মানসিকতা নিয়েও আমি এই ভুলটা করেছি। তার মানে এই ভুলটা অনেকেই করে। নিজের অবস্থানটা আগে বুঝতে হবে, তারপর সেই অনুযায়ী খাটতে হবে, লড়াই করতে হবে। আমি মেয়ে বলে আমি কিছু করতে পারবো না, এখন আমি মুখে বলছি আমি ছেলেদের বরাবর, কিন্তু কিছু কাজ করতে গিয়ে আমি মেয়ে নিজেকে তখন বলে ফেলছি। তো সেই জায়গা কিন্তু এখনো আমাদের মেয়েদের মধ্যে রয়েছে। এদিকে বলছি আমি ছেলে মেয়ে সমান সমান, কিন্তু যে আমিও যে একটা জায়গার ব্যাকবোন হতে পারি, একটা ছেলে যেমন একটা সংসার বা পরিবারের ব্যাকবোন হতে পারে, তেমন একটা মেয়েও কিন্তু একটা সংসার বা পরিবারের ব্যাকবোন হতে পারে, এটা কিন্তু এখনো ভাবতে পারছে না। ঠিক আছে? আইডেন্টিটি বাড়ানো মানেই অনেক কিছু, মানে নিজে অনেক বেশি নিজেকে উঁচু মনে করা নয়, একটা জায়গার ব্যাকবোন হওয়া, একটা ফ্যামিলি বলো বা যে কোনো জায়গার বলো ব্যাকবোন হওয়া। তবে হ্যাঁ, একটা জিনিস এটাও মনে রাখতে হবে যে একা কিন্তু চলতে পারবে না, সবার সাহায্য নিয়েই তুমি এগোবে। ঠিক আছে? কারণ আমি এই যে এই জায়গাটা আজকে এসে পৌঁছেছি, সেখানে যদি আমি বলি যে আমি একা এসে পৌঁছেছি, সেটাও কিন্তু খুব ভুল কথা। আমার পাশে যারা প্রথম দিন থেকে আমার এমপ্লয়িজরা আমাকে সমানে দিন নেই রাত নেই আমার পাশে দাঁড়িয়ে খেটেছে, তারাও কিন্তু আমার এই জায়গায় এসে পৌঁছানোর জন্য সম্পূর্ণভাবে রেসপন্সিবল। অতএব তুমি সবাইকে নিয়ে চলতে হবে। সাকসেস মানে কিন্তু একার সাকসেস নয়, একটা টিমের সাকসেস, তখন গিয়ে তোমার নিজের সাকসেস হবে। তো পেছনে কিন্তু, সামনে হয়তো আমি দাঁড়িয়ে আছি, কিন্তু পেছনে আমার একটা বড় টিম দাঁড়িয়ে আছে। সেই টিমটা সারাদিন না খেয়ে না ঘুমিয়ে আমার পেছনে খাটছে, তবে আমি এই জায়গাটা এসে পৌঁছাচ্ছি। এটাও কিন্তু মনে রাখতে হবে। সাকসেসের সামনে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু পেছনে যারা নিঃশব্দে কাজ করে যাচ্ছে, তাদের অবদান কিন্তু অনেকটা। সাকসেসের কিন্তু এটাই মন্ত্র। আইডেন্টিটি মানে এটা নয় যে নিজেরই শুধুমাত্র আইডেন্টিটি, সবার আইডেন্টিটি হয়ে ব্যাকবোন হয়ে দাঁড়ানোটাই আমার মনে হয় আইডেন্টিটি। খুব ভালো লাগলো। এই আমি করার যুগেও উনি যেভাবে বললেন যে একটা টিমের সাপোর্ট ছাড়া চলা যায় না, এই যে প্রত্যেকের পরিশ্রমটাকে উনি সবার সামনে তুলে ধরলেন, এটা কিন্তু সত্যি দেখা যায় না। একার দ্বারা যে উনি মানে ওনার পরিশ্রম তো অবশ্যই রয়েছে, পুরো এমপ্লয়ের যে পরিশ্রমটাই যে আমরা ঢোকার সাথে সাথে দেখলাম এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা অত্যন্ত পরিশ্রম করছেন। তারপরে এসে এই দিদির সাথে আলাপ, মানে প্রত্যেক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সুমিতা দিকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। সাফল্য খুব সহজে কাউকে ধরা দেয় না। আশা করি আজকের আমাদের অতিথির জীবনের গল্প আপনাদের উৎসাহিত করবে। এরকমই যদি আপনাদের জীবনের গল্প সাধারণের সাতকাহনের অনুষ্ঠানে আপনারা জানাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।